আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিভিন্ন মন্ত্রণালয়ের ঝটিকা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিলেন যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের খোঁজ। রাজধানীর বেশিরভাগ পাম্পে নেই মজুদ, বন্ধ তেল সরবরাহ। দুপুরে ডিপো থেকে লরি এলে মিলবে স্বস্তি। নির্দিষ্ট সময়েও দেখা মেলেনি ট্যাগ অফিসারদের। ক্ষমতার দীর্ঘায়িতের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিছু রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে ডিপ স্টেট। নিজের বক্তব্যের ব্যাখ্যায় আসিফ মাহমুদ রাজনৈতিক বক্তব্য বলছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য যুদ্ধ দ্বিতীয় মাসের গড়ালেও থামেনি আগ্রাসন, পাল্টা হামলা। শিগগিরই অভিযান থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র, জানালেন ভাইস প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী ঠিক 9:05 এসেছেন সচিবালয়ে। নিজ কার্যালয়ের যে মন্ত্রিপরিষদ ভবন, সেই ভবনের সামনে নেমেই তিনি এরপরে এই ঝটিকা সফরে বের হন বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে। মূলত সচিবালয়ে দুটি বিল্ডিং পরিদর্শন করেন তিনি, এবং সেই দুটি বিল্ডিংয়ে যে সকল মন্ত্রণালয় রয়েছে তার কয়েকটিতেই পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আপনি যেমনটি বলছিলেন যে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেন, খোঁজ খবর নেন, কার্যক্রমের গতি সম্পর্কেও। সচিবালয়ে প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর মন্ত্রী থেকে শুরু করে কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাজের গতিটা আরও বাড়াবেন, এবং যথাসময়ে অফিসে আসা, অফিস করা, দায়িত্বশীল ভূমিকা রাখা, সেসব বিষয়ে খানিকটা গতি আনবে, এমনটি বলছেন যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী তারা প্রত্যেকেই। যে খোদ প্রধানমন্ত্রী যখন নির্দিষ্ট সময়ে অফিস করেন এবং প্রধানমন্ত্রী যখন অন্যান্য মন্ত্রণালয়ে ঝটিকা সফরের এক ধরনের সম্ভাবনাও থাকে, তখন সেটি কর্মকর্তাদের অলসতা কিংবা ফাঁকি দেওয়ার যে বিষয়গুলো কিংবা খানিকটা বিলম্বে আসা, সেই সব জায়গায় খানিকটা বাধাগ্রস্ত করবে বা সেই সব জায়গায় খানিকটা ঘাটতি তৈরি করে কাজের গতিশীলতা আনবে, এমন প্রত্যাশার কথা বলছেন প্রত্যেকে। প্রধানমন্ত্রী এখন মন্ত্রিপরিষদ ভবনের নিজ সভাকক্ষে, সেখানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এখন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কৃষি কার্ড নিয়ে, যেটি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী ইশতেহারে ছিল। সরকার গঠনের পর সেই সব ইশতেহার বাস্তবায়নের যে গতিশীলতা আনার চেষ্টা কিংবা সেই সব ইশতেহার বাস্তবায়নকে গুরুত্ব দেওয়া, তারই অংশ হিসেবে এই কৃষি কার্ডের ডেমো কার্ড নিয়ে এক ধরনের আলোচনা, এবং যেটি সম্ভাব্য আগেই ঘোষণা করা হয়েছে যে আগামী 14 এপ্রিল অর্থাৎ 1 বৈশাখ মূলত এই কৃষি কার্ডটি চালু করার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার পরীক্ষামূলকভাবে। এবং সেই কৃষি কার্ডটি 8টি বিভাগের 9টি এই জায়গায় কৃষি কার্ডের উদ্বোধন হবে একযোগে, এবং টাঙ্গাইলে সেখানে প্রধানমন্ত্রী খোদ নিজে উপস্থিত থেকে এই কৃষি কার্ডের কার্যক্রমের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত। এবং যে কৃষি কার্ডের আওতায় কৃষকরা মূলত সেবা পাবে, কৃষকরা আবহাওয়া সংক্রান্ত তথ্য পাবে, কৃষকরা সার সংক্রান্ত। বৃষ্টি ঠিকই বলেছেন। জ্বালানি মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে একটি বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছিল যে প্রতিটি পাম্পে একজন করে ট্র্যাক কর্মকর্তা দেওয়া হবে, যারা মনিটরিং করবেন যে পাম্প থেকে কোনো ধরনের অনিয়ম করে কেউ অতিরিক্ত তেল নিচ্ছে কিনা, কিংবা পাম্পে যে তেলের মজুদ সেটি কি পরিমাণ আছে সেই অনুযায়ী সরবরাহ হচ্ছে কিনা। তবে আমরা সকাল থেকেই আছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান মেঘনা ফিলিং স্টেশন, যেটি পরিবাগে অবস্থিত। এখানে তেলের মজুদ নিয়ে কোনো সংকট নেই, সরবরাহ নিয়ে কোনো সংকট নেই। তবে ওই যে ট্যাগ অফিসার বা একজন সরকারি কর্মকর্তা থাকার কথা, যিনি মনিটরিং করবেন সার্বিক ব্যবস্থাপনা, তাকে আমরা দেখতে পাইনি। এর আগের যখন আমরা সংযুক্ত হয়েছিলাম আগের খবরে 10টার পর তখনই আমরা জানিয়েছিলাম, আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম পাম্পটির ম্যানেজারের সঙ্গে। তিনি আমাদেরকে এড়িয়ে গেছেন, ক্যামেরার সামনেই তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। তিনি আমাদেরকে ক্যামেরার আড়ালে যেটি জানাচ্ছিলেন যে তিনি এ বিষয়ে এখনও পুরোপুরি অবহিত নয়। তো এরই মধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় যেই প্রয়োজনীয়তা থেকে এই ট্যাগ অফিসার নিয়োগের কথাটি এসেছে বা সিদ্ধান্তটি এসেছে মন্ত্রণালয় থেকে, সেই প্রয়োজনটি অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মাঝে মাঝেই সিরিয়াল ভঙ্গ করে কেউ ফাঁক ফোকর দিয়ে লাইনের সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কেউ বা দাবি করছেন অতিরিক্ত তেলের জন্য। এ ধরনের সংকটগুলো কিন্তু আমরা দেখেছি। এছাড়া সরকারি কিংবা জরুরি সেবার সাথে যারা জড়িত তারা ভিন্নভাবে এসেই তেল নিতে পারছে, অর্থাৎ আলাদা লাইনে তারা তেল নিতে পারছে। পরিবাগের এই পাম্পটিতে আমরা দেখছি যে পরিবাগ থেকে শাহবাগ পর্যন্ত ছাড়িয়ে গেছে যানবাহনের দীর্ঘ সারি, এবং এখানে কিন্তু এখনও যারা যানবাহন নিয়ে আসছেন তাদের প্রত্যেকেরই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত সময় অপেক্ষা করে তারপরে জ্বালানি তেল নিতে হচ্ছে। তারা বলছেন এটি একটি ভোগান্তির তৈরি করছে। তবে এই পাম্পটিতে জ্বালানি তেলের কোনো সাবেক ছাত্র উপদেষ্টা আসিফের এই বক্তব্য বিশ্লেষণে জানা দরকার ডিপ স্টেট ধারণাটি কি। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, ডিপ স্টেট বলতে অদৃশ্য ক্ষমতা কাঠামোকে বোঝায়,
যেখানে সামরিক আমলাতন্ত্র বা গোয়েন্দা সংস্থার একটি অংশ সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে। অনেক দেশেই এমন শক্তির প্রভাব রয়েছে। সামরিক বাহিনী আছে, আমলাতন্ত্র আছে, এর বাইরে আছে সিভিল সোসাইটি, তার সঙ্গে একটা আঞ্চলিক বা আন্তর্জাতিক ডিপ স্টেটের একটা সংযোগ থাকে। কখনো র এর কথা শুনি, কখনো আইএসআই এর কথা শুনি, কখনো সিআই এর কথা তো আমরা শুনেই যাচ্ছি। তারা যখন অ্যাক্ট করে এবং রাজনৈতিক শক্তিকে ওভার পাওয়ার করে ফেলে, তখন আমরা বলি যে একটা ডিপ স্টেট। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, ইতিহাসের বিভিন্ন বাঁকবদলে ডিপ স্টেট ধারণাটি আলোচনায় আসে। কখনো কখনো বিশৃঙ্খলা এড়াতে তা ভূমিকাও রাখে। অস্থিরতার সময়তে রাষ্ট্র তো একটা বড় কাঠামো, এটাকে আপনি ধরে রাখতে গেলে ওই যারা এই কাঠামোটার মূল স্তম্ভ হিসেবে কাজ করে সেই শক্তিগুলো সক্রিয় থাকে, সেটাকে আপনি ইতিবাচকভাবে দেখতে পারেন। যারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা এটাকে মহান ইতিবাচকভাবে দেখে। তো আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। প্রশ্ন উঠতে পারে, আসিফ মাহমুদ কি বুঝে শুনে ডিপ স্টেটের কথাটি বলেছিলেন নাকি কথার কথা? জবাবে তার বক্তব্য, নাম বলা না গেলেও এ সম্পর্কে ধারণা আছে মানুষের। এতে জড়িত দেশি বিদেশি শক্তি, তারা প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকারে। আসলে দেশি বিদেশি অনেকেই হামলা পাল্টা হামলায় দ্বিতীয় মাসে গড়ালো মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইরানের বিভিন্ন শহরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। ইরানও সমানতালে জবাব দিচ্ছে। তেহরান বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিশোধে পশ্চিম এশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকি দিয়েছে IRGC। শিক্ষার্থী ও কর্মীদের সরে যেতে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ইরানের খুজিস্তানে আরও একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। দফায় দফায় বিস্ফোরণ হয়েছে রাজধানী তেহরানে। বুশেহর প্রদেশে হামলায় একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। আক্রান্ত কেরমানশাহ, মাশহাদ, বন্দর আব্বাস। জবাবে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। কুয়েত বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্কার, রাডার ব্যবস্থা। ইসরায়েলের হাইফায় একটি রাডার সেন্টার, বেন গুরিয়ন বিমানবন্দরের জ্বালানি ডিপোতে আঘাত এনেছে ইরানের মিসাইল। ইরানে অভিযান স্বল্পমেয়াদী, শিগগিরই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দ্য বেনি শো পডকাস্টে ভ্যান্স দাবি করেছেন, বেশিরভাগ সামরিক লক্ষ্যই অর্জিত হয়েছে। প্রেসিডেন্ট বলেছেন, মোটের ওপর আমাদের বেশিরভাগ সামরিক লক্ষ্য পূরণ হয়েছে। বলা যায় সব টার্গেটই অর্জিত হয়েছে। প্রেসিডেন্ট এই অভিযান আরও কিছুদিন চালিয়ে যাচ্ছেন, এটা নিশ্চিতে যে একবার অভিযান বন্ধের পর যাতে দীর্ঘদিন আর প্রয়োজন না হয়। তারা এখনো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাদের সেটা রুখতে হবে। চলতি মাসে লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখের বেশি মানুষ। ইসরায়েলি হামলার ভয়ে তারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ পরিবার নিয়ে খোলা আকাশের নিচে তাঁবু